প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জানাই শুভেচ্ছা। আজকে আমরা কপোতাক্ষ নদ কবিতায় যে পরবর্তী যে 6 লাইন, যেটাকে আমরা ষষ্ঠক বলি, এই সম্পর্কে আমরা আলোচনা করব। এখন আমরা দেখব ষষ্ঠকে যে ভাবের পরিণতি আছে, সেই ভাবের পরিণতি কবি কিভাবে বিশ্লেষণ করেছেন, এটা আমরা দেখব। আমরা বিগত ক্লাসে আমরা অষ্টক সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। এখন আমরা আলোচনা করছি ষষ্ঠক সম্পর্কে। আমরা সবাই জানি ষষ্ঠকে সনেটে থাকে ভাবের পরিণতি। ভাবের পরিণতিটা আমরা এখন দেখব। আমরা যদি কবিতার লাইনগুলো লিখি, আর কি হে হবে দেখা, আর কি হে হবে দেখা, যত দিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরেতে দিতে বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে, শকে সখারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। এখানে যদি আমরা দেখি, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। এখানে আমরা যদি ধরি 1 2 3 4 5 6 8 মাত্রা, এখানে 6 মাত্রা। আমরা প্রথমেই দেখেছি সতত ওই পংক্তি দিয়েও সেখানে 8 এবং 6 হয়েছে। এখানেও কিন্তু শেষ লাইনটা যদি আমরা দেখি, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে, এখানেও মাত্রা হচ্ছে 14। আমরা যে অষ্টকে 8টা লাইন দেখেছি আমরা প্রথম স্তবকে, আর এখানেও আমরা দেখছি শেষে হচ্ছে 6টা। এই 6 লাইন আছে বলে এটাকে আমরা ষষ্ঠক বলি। এবং এখানে দেখছি আমরা ভাবের পরিণতি। অষ্টকে আমরা ভাবের প্রবর্তনটা দেখছি। কবি এখানে বলছেন যে ফ্রান্সের ভার্সাই নগরে বসে তিনি ইংরেজি সাহিত্যে একজন বড় কবি হওয়ার নেশায় তিনি ছুটে গিয়েছিলেন সুদূর ফ্রান্সে। কিন্তু যখন তার ভুল ভাঙল, তখনই তার যে হৃদয়ের যে আকুতি, সেই আকুতিটুকু আমরা দেখছি এই কপোতাক্ষ নদ কবিতার মধ্যে দিয়ে। এই কবিতাটিকে আমরা চতুর্দশপদী কবিতা বলি, যেহেতু এখানে 14টি পংক্তি আছে, 8 এবং 6 এই বিভাজনটা আছে, অর্থাৎ অষ্টক এবং ষষ্ঠক। সেখানে ভাবের প্রবর্তনাটা দেখেছি আমরা কিসে? অষ্টকে। আর ষষ্ঠকে হচ্ছে ভাবের পরিণতি। কবি এখানে যে আকুতি তার ছিল যে আমি বহু দেশ দেখেছি, বহু নদী দেখেছি, কিন্তু কপোতাক্ষ নদ মাতৃ হৃদয়ের যে স্তনে যে অমৃত ধারা বহমান, কবির কাছে যে কপোতাক্ষ নদের যেই জলধারা, সেটাকে মাতৃ দুগ্ধ অমৃত ধারা সম। কবি বলছেন, আমি অনেক নদ নদী দেখেছি, কিন্তু সন্তান যেমন করে মায়ের বক্ষের অমৃত রূপ দুগ্ধ ধারা ব্যতীত
তৃষ্ণা মেটায় না, ঠিক তেমনি কবি বলছেন যে আমার শৈশব জীবন তোমার যেই কুলে যে কেটেছে, তোমার বক্ষে আমি যে সুন্দর স্রোতধারা দেখেছি, উর্মি মুখর স্রোতধারা দেখেছি, নিত্য নেচে নেচেই যেন তোমার সেই স্রোতধারা বয়ে চলছে সাগর পানে, ঠিক এই যে নৃত্য ছন্দসহ তোমার যে গতিধারা বহমান ছিল, এখনও আছে, সেটা কিন্তু আমি কোনো নদ নদীর মধ্যে এখনও দেখিনি। সেজন্যে তোমার সেই তোমার সাথে আমার ছোটকাল থেকেই যে ভালোবাসা ছিল, সেটা কিন্তু কোনো দিন সেটা তোমাকে না দেখলে, তোমাকে কাছে না পেলে কোনো দিন আমার সে স্নেহ তৃষ্ণা মিটবে না। সেজন্য কবির আবেদন, আর কখনো কি তোমার সাথে আমার দেখা হবে। যেহেতু সেখানে ছিল, কবি যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন তখন কিন্তু হিন্দু সমাজ তাকে অনেকটা পরিত্যক্ত সেই হিসাবে ঘোষণা করেছিল। এখন সমাজে কি আমাকে আর স্থান দেবে? আমার সেই প্রিয় জন্মভূমিতে কি আমি আর যেতে পারবো? এই যে দুঃখ, এই যে বেদনা, আক্ষেপ, ক্ষত, এগুলো সব সময় সেই সুদূর বিভূয়ে কবি হৃদয়ে জ্বালাতন সৃষ্টি করছিল। এবং সেই জ্বালাতনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কবির সেই অত্যুজ্জ্বল সেখানে দেশপ্রেম, সেই দেশপ্রেমটা আমরা এখানে দেখছি। এবং সেখানে কবি আবার মিনতি করছেন যে ভাবের পরিণতি। কবি কি বলছেন, আমাদের কি আবেদনটা করছেন এখানে শেষে, আর কি হবে দেখা। কবির বলছেন যে প্রিয় জন্মভূমির বক্ষে বহমান তোমাকে কি আমি আর কোনোদিন দেখব? যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরতে দিতে বাড়ি রূপ করো তুমি। যেমনভাবে বলছে যে কি, প্রজারূপে রাজরূপ সাগরতে দিতে বাড়ি রূপ করো তুমি। আর তোমার বক্ষে যে জলীয় বাষ্প সৃষ্টি হবে, জলীয় বাষ্প থেকে যে মেঘ সৃষ্টি হবে, মেঘ থেকে যে জলের সৃষ্টি হবে, সেই জল, তোমার সেই বক্ষের জল যেটা বাষ্পরূপে মেঘ হিসাবে সৃষ্টি হয়ে বৃষ্টিরূপে পতিত হবে, তখন তুমি সেই বহমান হয়ে সাগরের মধ্যে দিয়ে সেই ফ্রান্সের ভার্সাই নগরীতে তুমি কি আমাকে দেখা দেবে? এটাই হচ্ছে কবির এখানে ভাব, অর্থাৎ সেই দেশপ্রেম। এটাই হচ্ছে এখানে ভাবের পরিণতি। সে বলছেন এই মিনতি, এটাই হচ্ছে আমার প্রার্থনা, গাবে বঙ্গজনের কানে সখে। এখানে কবি এখানে বন্ধু হিসেবে কল্পনা করছেন যে সখারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেমভাবে লইছে যে তব নাম, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। তুমি কি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে? আমি তো সবসময় স্বপনে জাগরণে সবসময় তো আমি তোমার নাম স্মরণ করছি। আমার হৃদয়ে শুধুমাত্র তোমার এই অবস্থান। কাজেই তুমি কি আমাকে ভালোবেসে সেই বাড়িরূপে তুমি কি আমাকে দেখা দেবে? আর আমি যেমন করে তোমাকে স্মরণ করছি, তুমি কি আমাকে তেমনিভাবে স্মরণ করো। আর তোমার কাছে আমার মিনতি প্রার্থনা রইল যে আমি যেমনভাবে তোমাকে স্মরণ করি, তুমিও যাতে আমাকে তেমনভাবে স্মরণ করো, ভালোবেসে যাতে আমাকে স্থান দাও। এটি হচ্ছে তোমার কাছে আমার মিনতি। তাহলে এই কবিতার পড়ে আমরা দেখতে পাচ্ছি কবির যে গভীর দেশপ্রেম, তিনি যে ভুল করেছেন, সেই ভুলের যে ক্রন্দন, হৃদয়ের যে ক্রন্দন, সেই ক্রন্দনটুকু এখানে এই কপোতাক্ষ নদের 14টি চরণের মধ্যে অনুরণিত হয়ে উঠেছে। প্রত্যেকটি ছন্দের মধ্যে দিয়ে তার যে বেদনা, তার যে দেশের প্রতি মায়া মমতা, সবগুলো এখানে ফুটে উঠেছে। সুতরাং আমরা দেখছি আগের অষ্টকে আমরা
দেখলাম যে কি ভাবের প্রবর্তনা, আর পরের ষষ্ঠকে আমরা দেখতে পাচ্ছি ভাবের পরিণতি। সুতরাং এখানে অখণ্ড ভাব হচ্ছে একটি অত্যুজ্জ্বল দেশপ্রেম। সেই অখণ্ড ভাবকে আমরা দেখতে পাচ্ছি কবি প্রবর্তনার মাধ্যমে, পরিণতির মাধ্যমে সুন্দরভাবে এখানে দেশপ্রেমের এক সুন্দর দৃষ্টান্ত তিনি তুলে ধরেছেন। এখানে এই চতুর্দশপদী কবিতা হিসাবে এখানে এটি হচ্ছে সার্থক। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে 14টি চরণ, 14টি চরণ, আর এটাকে ভাগ করেছে 8 এবং 6। 8কে আমরা বলি অষ্টক, আর 6কে বলি আমরা কি ষষ্ঠক। আর উভয় একটির মধ্যে আমরা দেখছি কি এখানে ভাবের প্রবর্তনা, ভাবের প্রবর্তনা, আর অন্যটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভাবের পরিণতি। কিন্তু এখানে দুই ভাগে ভাগ হলেও কিন্তু একটি অখণ্ড ভাবকে এখানে পরিপূর্ণ করে তুলে ধরা হয়েছে। আর মাত্রা বিন্যাস হচ্ছে এখানে 8 এবং 6। আর অষ্টকে আমরা দেখেছি যেখানে ছন্দ এখানে বিশ্লেষণ করা হয়েছে ক খ। এখানে প্রথমে যে অষ্টকে আমরা দেখেছি সেখানে শুরুটাই হচ্ছে এখানে কিভাবে হয়েছে, সেখানে আমরা দেখেছি প্রথমে ক, তারপরে খ, তারপরে ক, তারপরে খ, এরপরে আবার ক, খ, খ এবং ক। এটা হচ্ছে অষ্টকের এই বিভাজনটা। এখন ষষ্ঠকে আমরা কিভাবে দেখব? যাবে এটাকে আমরা ধরব গ, তে এটাকে আমরা ধরব ঘ, বে যে গ ধরেছি এটাকে আমরা গ ধরব। এখানে ত, তে এটাকে আমরা ঘ ধরব, বে এটাকে আমরা ধরব গ, তে এটাকে আমরা ধরব ঘ। তাহলে ষষ্ঠকের যে ছন্দ বিশ্লেষণটা কীভাবে হলো? তাহলে এখানে ছন্দ বিশ্লেষণটা হলো গ, ঘ, গ, ঘ, গ, ঘ। আর ওখানে অষ্টকে হলো ক, খ, ক, খ, ক, খ, খ, ক। এভাবে আমরা তাহলে এখানে এই যে কপোতাক্ষ নদ কবিতায় এটা পরীক্ষায় আসে, ছন্দ বিশ্লেষণটা আসবে অষ্টকে ক খ, ক খ, ক খ, পরেরটা খ ক। আর ষষ্ঠকে গ ঘ, গ ঘ, গ ঘ। তাহলে এখানে 14 পংক্তি হয়ে গেল, 14টা মাত্রা হয়ে গেল। এখন আমরা যদি একটা উদ্দীপক যদি আমরা আলোচনা করি, তাহলেই সৃজনশীল যদি আমরা এইভাবে দিতে পারি, যেমন হয়তো বা দিলাম সনেট দিলাম, এখানে দিলাম স্তবক বিন্যাস, বিষয়বস্তু, এটাকে স্তবক বিন্যাসে আবার ভাগ করা হলো অষ্টক, এটাকে আমরা দিলাম ষষ্ঠক। বিষয়বস্তু এটাকে দিলাম ভাবের প্রবর্তনা, আর এটা হলো ভাবের পরিণতি। তাহলে এখানে আমরা একটা উদ্দীপক দিলাম, উদ্দীপকে এখানে এই উদ্দীপকটা দিলাম সনেট একটা ভাগ স্তবক বিন্যাস, বিষয়বস্তু স্তবক বিন্যাসকে অষ্টক এবং ষষ্ঠক, বিষয়বস্তুকে ভাবের প্রবর্তনা এবং ভাবের পরিণতি। তাহলে এখানে আমরা যে প্রশ্নগুলো দিলাম, প্রথমে জ্ঞানমূলক কপোতাক্ষ নদ,
কবিতার রচয়িতা কে? সনেটের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। প্রয়োগে দিলাম উদ্দীপকটি কপোতাক্ষ নদ কবিতার সাথে কিভাবে সম্পর্কিত আলোচনা করো। আমরা উচ্চতর দক্ষতা দিলাম সনেটের গড়ন বৈশিষ্ট্য কপোতাক্ষ নদ কবিতার ক্ষেত্রে কতটা সফল ব্যাখ্যা করো। তাহলে আমরা এখানে দেখি কপোতাক্ষ নদ কবিতার রচয়িতাকে, তাহলে আমাদের উত্তরটা হবে মাইকেল মধুসূদন দত্ত। সনেটের বৈশিষ্ট্য তাহলে আমরা যখন দেখি একটি অখণ্ড ভাবকে যখন অষ্টক এবং ষষ্ঠকের মাধ্যমে 14 চরণে একটি ভাবকে যখন ভাবের প্রবর্তনা এবং পরিণতির মধ্যে দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়, তখন এটাকে আমরা সনেট বলি। আর বৈশিষ্ট্যগুলো আমরা দেখি যে অষ্টক এবং ষষ্ঠক বিভাজন এগুলো থাকে। গতে আমরা উদ্দীপকটি কপোতাক্ষ নদ কবিতার সাথে কিভাবে সম্পর্কিত, এখানে উদ্দীপক আমরা এখানে দেখছি যে স্তবক বিন্যাস, স্তবক বিন্যাস সেখানে আছে, সেখানে একটা বিষয়বস্তু আছে, অত্যুজ্জ্বল দেশপ্রেম আছে। আবার স্তবক বিন্যাসের মধ্যে অষ্টক এবং ষষ্ঠক ভাগ আছে। আবার বিষয়বস্তুতে সেখানে ভাবের প্রবর্তনা, ভাবের পরিণতিকে তুলে ধরা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি কপোতাক্ষ নদ কবিতার সাথে যে বিষয়বস্তু কবিতার সাথে এভাবে এটা সম্পর্কিত হয়েছে। সনেটের গড়ন বৈশিষ্ট্য কপোতাক্ষ নদ কবিতা, এখানে যে গড়ন আমরা দেখেছি এটা কিন্তু যথেষ্ট সার্থক হয়েছে। একটি যে ভাবের যে প্রবর্তনা, ভাবের পরিণতিকে যেমনিভাবে সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে, অষ্টক এবং ষষ্ঠক বিভাজনের মধ্যে দিয়ে 14 চরণ, 14টি মাত্রা, এগুলোর মধ্যে দিয়ে এটা সুন্দরভাবে তুলে ধরা হয়। সুতরাং আমরা যেই উদ্দীপকের আমরা যে জ্ঞানমূলক মানে এই যে 4টি আমরা এখানে প্রশ্ন এখানে দেওয়া হলো, এখানে আমরা দেখলাম যে এই প্রশ্নগুলোর সাথে উদ্দীপকটি এখানে অনেক পুরোপুরি এখানে মিল রয়েছে। তোমরা এই প্রশ্নগুলো, এই উদ্দীপকটি বাড়িতে সুন্দরভাবে কাজ করবে, পরবর্তীতে তোমরা এটা আলোচনা করবে। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে আমাদের এই যে দ্বিতীয় পর্ব কপোতাক্ষ নদের এখানেই আমরা শেষ করছি। ভালো থাকবে তোমরা।